করি না, আমি কিছুক্ষণ আগে অন্য একটা পোস্ট করছিলাম, ওইখানে এভরিওয়ান মেনশন করে আসছিলাম। ওকে, তো আমার মনে হচ্ছে ওইটা করছি। তো যাই হোক, আর সকল কিছু ওকে, সাউন্ড প্লাস স্ক্রিন দুইটাই ওকে, তাই তো? এখন করছে, আগে মনে হয় করি না। আচ্ছা যাই হোক, এই যে এখন তোমার ব্লো হয়েছে। আচ্ছা, দেখো, তো আমাদের প্রথম টপিক হলো ডক্টর ফস্টাস। তো ডক্টর ফস্টাসের প্রশ্নগুলো আমরা আগে পড়বো, দেন অন্যগুলো পড়বো। ওকে, তো এখানে যেহেতু তোমাদের পাঁচটা টপিক আমরা একটা ক্লাসের মধ্যে শেষ করতে পারবো না, তাহলে আমাদের জন্য খুবই লোড হয়ে যাবে। ওকে, তো আমরা মূলত তোমার মনে করো দুইটা অথবা তিনটা ক্লাসে নেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা যতটুকু পারি ততটুকু নিব, কারণ আজকে আর কোনো ক্লাস নাই, শুধু তোমাদের ক্লাস। ওকে, আজকে আর কোনো ক্লাস নাই, জাস্ট তোমাদের ক্লাস নিব। আচ্ছা, প্রথম প্রশ্নের মধ্যে বলছে, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য ইউনিভার্সিটি উইজ? তো ইউনিভার্সিটি উইজ দের মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে বিখ্যাত কে, সবচেয়ে শ্রেষ্ঠ কে? তো এইরকম প্রশ্ন যদি করে, উত্তর কি হবে? ক্রিস্টোফার মার্লো। তুমি সিম্পলি এতটুকু দিতে পারো, মানে যারা একান্তই বড় লাইনটা লিখতে পারতেছো না, তুমি সিম্পলি ক্রিস্টোফার মার্লো এতটুকু দিলেও কিন্তু হচ্ছে উত্তর। বুঝতে পারছো? আর ইউনিভার্সিটি উইটস কারা ছিল, বা তাদেরকে কেন ইউনিভার্সিটি উইটস বলা হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি জানি। কারণ আমরা লাস্ট ইয়ার, মানে সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে আসছি, ওইখানে আমাদের একটা টার্ম ছিল ইউনিভার্সিটি উইটস। তো ইউনিভার্সিটি উইটস বলতে হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং কেমব্রিজ ইউনিভার্সিটি, এই যে দুইটা বিশ্ববিদ্যালয়, এটার সাথে যারা যুক্ত ছিল তাদেরকে বলে একদল নাট্যকার। এই দুইটা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল, তো তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলে। তাদের মধ্যে থমাস কিট একটু ব্যতিক্রম ছিল, কারণ উনি কোনো ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিল না, কিন্তু তার যে কন্ট্রিবিউশন আছে, এই কন্ট্রিবিউশনের জন্য উনাকে মূলত ইউনিভার্সিটি যে উইটস গ্রুপটা আছে, ওই গ্রুপের মধ্যে কি করা হয়, ইনক্লুড করা হয়েছে। তো যদি প্রশ্ন করা হয় ইউনিভার্সিটি উইটসদের মধ্যে ব্যতিক্রম কে ছিল, এক্সেপশনাল কে ছিল, কে হবে? থমাস কিট। আর এই ইউনিভার্সিটি উইজদের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত হলো ক্রিস্টোফার মার্লো। গেল এই প্রশ্ন। দেন, হু হ্যাড ফাউন্ডেড ইংলিশ রোমান্টিক ট্র্যাজেডি? ইংরেজির রোমান্টিক ট্র্যাজেডি কে প্রতিষ্ঠা করে? ক্রিস্টোফার মার্লো, উত্তর এটা হবে। বা কেউ যদি তুমি মনে করো আমি সুন্দরভাবে সাজিয়ে লিখবো, তাহলে লিখবা ক্রিস্টোফার মার্লো হ্যাড ফাউন্ডেড ইংলিশ রোমান্টিক ট্র্যাজেডি। ওকে, সব প্রত্যেকটা জিনিসেরই তোমার গুড, বেটার, বেস্ট একটা জিনিস থাকে। ওকে, তো যারা একান্তই একটা বড় সেন্টেন্স লিখতে পারবা না, তাদের জন্য মূলত সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। গেল এটা। দেন 3 নাম্বার প্রশ্ন, হোয়াট হু ইজ ফস্টাস? ফস্টাস কে? ফস্টাস ইজ দ্য হিরো অর প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ডক্টর ফস্টাস। তো ডক্টর ফস্টাস নাটকের নায়ক কিংবা প্রধান চরিত্র হলো ফস্টাস। তারপর, why would Faustus like his body to turn into air? ফোস্টাস কেন চাচ্ছিল তার শরীরটা বায়ুতে পরিণত, মানে বাতাসে পরিণত হতে? কেন চাচ্ছিল? So that Mephistopheles could not carry his soul away to hell, যাতে করে মেফিস্টোফেলিস তার আত্মাটাকে কোথায়, নরকে নিয়ে না যেতে পারে, নরকে না নিয়ে যেতে পারে। তাই জন্য সে একদম লাস্ট সিনে এগুলো। ওকে, লাস্ট সিনে তো সে বলতেছিল যে আমার মানে তার আত্মাটা বায়ু হয়ে যেত, কিংবা সমুদ্রের এক ফোঁটা বিন্দু, মানে এক ফোঁটা জল এরকম হয়ে যেত, এরকম ইচ্ছাও কিন্তু সে লাস্ট সিনের মধ্যে কি করেছে, প্রকাশ করেছে। তো যদি বলে যে আহ হোয়াই উড ফস্টাস লাইক হিজ বডি টু টার্ন ইনটু এয়ার? কেন সে চেয়েছিল তার যে বডি, তার শরীরটা, তার দেহটা, এটা বাতাসের সাথে মিশে যেতে কিংবা বাতাসে পরিণত হতে কেন চেয়েছিল? সো দ্যাট so that Mephistopheles could not carry his soul away to hell. Away to hell.
যাতে করে তার আত্মাটাকে মেফিস্টোফেলিস হেলে নিয়ে যেতে না পারে, এই কারণে। ওকে, গেল এইটা। তারপর এখানে হুম হবে। ওকে, এখানে হু দেওয়া আছে, এটা আসলে হুম হবে। হুম ডাজ ফস্টাস কম্পেয়ার হেলেন টু, মানে হেলেনকে ফস্টাস কাদের সাথে বা কার সাথে তুলনা করেছে? ওকে, দেখো, ফস্টাস আচ্ছা, এখানে যেহেতু ডাজ আছে তাহলে এখানে কম্পেয়ার্স দিবা, মানে প্রেজেন্ট ফর্মে দিবা। ফস্টাস কম্পেয়ার্স হেলেন টু দ্য ইভিনিং স্টার্স জুপিটার অ্যান্ড অ্যাপোলো। তো ফস্টার্স হলো হেলেনকে সন্ধ্যার তারা জুপিটার, একটা দেবের নাম, তারপর হলো অ্যাপোলো, তার সাথে তুলনা করেছেন। গেল এটা। তারপর, at what cost does Faustus want to be the lover of Helen? কিসের মূল্যে, কিসের মূল্যে ফস্টাস হেলেনের লাভার হতে চাচ্ছে? ওকে, at the cost of his own city উইটেনবার্গ, তার নিজের শহর উইটেনবার্গের মূল্যে, মানে এটা ধ্বংস হয়ে যাক তবু সে কি হতে চায়? হেলেনের লাভার হতে চায়। তো তার নিজ শহর উইটেনবার্গের মূল্যে বা উইটেনবার্গের কি বলে এটাকে, উইটেনবার্গের স্বার্থে, মানে উইটেনবার্গ কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু তবু সে হেলেনের লাভার হতে চাচ্ছে। ওকে, লাইক প্যারিস, প্যারিসের মতো। ওকে, আচ্ছা, যেহেতু এই টপিকটার মধ্যে হেলেনের নামটা উল্লেখ করা আছে, তাহলে হেলেনের হাজবেন্ডের নাম কি ছিল ওইটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। ওকে, মেনেলাউস। মেনেলাউস ছিল হেলেনের হাজবেন্ডের নাম। ওকে, তো তোমাকে যদি প্রশ্ন করা হয় হু ওয়াজ মেনেলাউস, তো কি লিখবা? দ্য হাজবেন্ড অফ হেলেন, অথবা দ্য কিং অফ স্পার্টা, স্পার্টার রাজা ছিলেন উনি। কথা ক্লিয়ার? দেন, হোয়াট ডাজ দ্য ওল্ড ম্যান অ্যাডভাইস ফস্টাস? এই যে বৃদ্ধ লোকটা, সে ফস্টাসকে কি নির্দেশনা দিয়েছিল, কি আদেশ করেছিল, কি উপদেশ দিয়েছিল? The old man advises Faustus to pray for mercy from Christ. তো বৃদ্ধ লোকটা ফস্টাসকে অনুশোচনা করতে এবং জেসাস ক্রাইস্টের কাছে করুণার জন্য প্রার্থনা করতে উনি উপদেশ দিয়েছিল। ওকে, দেন, হাউ মাচ ডাজ ফস্টাস সেল হিজ হর্স? তো তার যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটা সে কত টাকা মূল্যে বিক্রি করেছে? ফস্টাস সেলস হিজ হর্স ফর $40, $40 বিক্রি করেছে। ওকে, তারপর দেখো, হোয়াট সাইট টেম্পস ফস্টাস টু রিপেন্ট, মানে কোন দৃশ্যটা ফস্টাসকে অনুশোচনা করতে প্রলুব্ধ করতেছে? দ্য সাইট অফ হেভেন্স, স্বর্গের দৃশ্য। তারপর 10 নম্বর প্রশ্নে বলছে, হোয়াট ডাজ ফস্টাস ডু এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে ডক্টর ফস্টাস? ডক্টর ফস্টাস নাটকের একদম শুরুতে ফস্টাস কি করেছিল? ওকে, কি করেছিল? ফস্টাস ট্রাইস টু চুজ আ ডিফিনিট স্টাডি কোর্স, মানে সে একটা নির্দিষ্ট সাবজেক্ট কি করতে, নির্বাচন কিংবা পছন্দ বা চুজ করতে চেষ্টা করতেছিল। প্রথম 10টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রথম 10টা প্রশ্ন, যেহেতু এখানে অনেকগুলো প্রশ্ন, তাই তোমাদেরকে একটা একটা করে যদি জিজ্ঞাসা করি ক্লিয়ার হয়েছে কিনা, তাহলে আমাদের অনেকটা সময় কিল হয়ে যাবে। ওকে, তাই মূলত 10টা প্রশ্ন পড়িয়ে দেন তোমাদেরকে জিজ্ঞাসা করব ক্লিয়ার হয়েছে কিনা। প্রথম 10টা প্রশ্ন সকলের কাছে ক্লিয়ার হলো কিনা জানাও। প্রথম 10টা প্রশ্ন ক্লিয়ার কিনা? একটা জিনিস মাথায় রাখবা, আমরা যখন অন্যের মুখ থেকে কথাটা শুনি, তখন এই বিষয়টা আমাদের মানে মনে বেশি থাকে। ওকে, আর নিজে নিজে পড়ার ক্ষেত্রে দেখা যায় তেমন মনে থাকতেছে না, কিংবা আমরা হযবরল অবস্থার সৃষ্টি করে ফেলতেছি, কিংবা কনফিউজড হয়ে যাচ্ছি। কিন্তু যখন আমরা বিষয়টাকে অন্যের মুখ থেকে শুনি, তাহলে বিষয়টা আমাদের কানে মনে হয় ইকো হচ্ছে, এরকম কিন্তু মনে হয়। ওকে, তো আমি যখন তোমার থার্ড ইয়ারে পড়ি, তখন এই মানে ম্যাকবেথ যে নাটকটা, ওই নাটক পড়ানোর সময় আমাদের যে ডিপার্টমেন্ট হেড ছিল ওই ম্যাডাম,
তো উনি মূলত সলিলুইকি এবং অ্যাসাইড এই বিষয়টা মানে এমন ভাবে মানে বলছিল বা উনি প্র্যাকটিক্যালি এমন ভাবে দেখিয়েছিল যে আমার কাছে এখনো ওই দৃশ্যটা মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। মানে ওই দৃশ্যটা আমার এখনো মনে আছে। তো আমি এখন কি করতে পারি, সলিলুইকি এবং অ্যাসাইড এই বিষয়টা মানে ইজিলি যে দুইটা ভিন্ন জিনিস এটা আমি পার্থক্য করতে পারি। মানে ওই বিষয়টা এখনো আমার মাথার মধ্যে আছে, প্লাস ওই দৃশ্যটা আমার এখনো মনে আছে। ম্যাডাম যেভাবে দেখাইছিল যে সলিলিউকি হবে এটা আর অ্যাসাইড হবে এটা। ওকে। তো এটা পরবর্তীতে আসতেছি মানে আসতেছি প্যারিস কে ছিল আর মেনেলাউস কে ছিল, আস্তে আস্তে আসতেছি। ওকে। যেহেতু তোমাদের একদম ডিটেলসে না, এগুলো তোমাদের হ্যান্ড নোটে নাই। হ্যান্ড নোটে জাস্ট প্রিভিয়াস গুলো আছে। এগুলো তোমাদেরকে সেট সাজেশন প্লাস কিছু এক্সট্রা প্রশ্ন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে। তো ম্যাডাম যেভাবে দেখাইছিল মানে মুখটা ম্যাডাম একটু মুখের মধ্যে মানে ধরে তারপর বলতেছিল যে অ্যাসাইট হলো যখন মানুষ একটু মানে আর করে, যখন কথা বলে তখন এটাকে অ্যাসাইট বলে। তো ওই দৃশ্যটা এখনো আমার মনের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো কিছু কিছু জিনিস আছে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিংবা শুনি এটা বেশি মনে থাকে। প্যারিস ছিল তার লাভার। এগুলো আমরা আস্তে আস্তে আসবো। দেখো তারপর হোয়াট ইজ প্রোলগ। প্রোলগ কি? প্রোলগ হলো তোমার কি বলতেছে এখানে দেখি আগে। প্রোলগ ইজ অ্যান ইন্ট্রোডাকশন টু আ লং পোয়েম অর ড্রামা। তো একটা বড় কবিতা কিংবা নাটকের যে একটা কি থাকে, ভূমিকা থাকে, এই ভূমিকাটাই মূলত প্রোলগ। হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে। আচ্ছা, এখানে যদিও তোমার প্লের নাম কিন্তু কি নাই গা উল্লেখ করা নাই। তো পরীক্ষার মধ্যে অবশ্যই নাম উল্লেখ করা থাকবে যে এই নাটকের প্রধান চরিত্রকে, এরকম থাকবে। এখানে কিন্তু নাই। তো তোমরা কি বুঝতে পারছো না যে এখানে কোন চরিত্রের কথা বলছে? কারণ আমরা হলো কি করছি এখানে ডক্টর ফস্টাস পড়তেছি। ডক্টর ফস্টাস পড়তেছি। তো ডক্টর ফস্টাসের এই নাটক সম্পর্কে আমরা এখানে প্রশ্নটা পড়তেছি। হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্লে। এই নাটকের প্রধান চরিত্রকে ডক্টর জন ফস্টাস। এই ফস্টাসের আরেকটা নাম কিন্তু জন ফস্টাস, মানে তার পুরো নাম এরকম আছে। ওকে। ডক্টর জন ফস্টাস। তারপর হোয়ার ডাজ ফস্টাস গ্রো আপ বা গ্রো আপ, কোথায় সে বড় হয়েছে। ওকে, এগুলো কিন্তু তোমরা সামারি পড়লে জানতেছো। সামারি পড়লেই কিন্তু এই বিষয়গুলো চলে আসে। তো জার্মানির রুডেসে উনি বেড়ে উঠেছিল। আর উনার বাবা মা ছিল মানে পোর। তো ওনার বাবা মা যেহেতু পোর ছিল মানে যে কাহিনীর ভিত্তিতে, তো যেহেতু পোর ছিল তাই কি করতে পারছে না, ওনার যে মানে পড়াশোনার যে খরচ এটা তাদের পক্ষে ক্যারি করা খুবই মানে বার্ডেন ছিল। তো উনার একটা রিলেটিভস এর কাছে গিয়ে উইটেনবার্গে কিন্তু উনি পড়াশোনা করেন। টু হুম ইজ ফস্টাস কম্পেয়ার টু ইন হিজ প্রাইড। তো অহংকারের দিক থেকে বা তার যে অহংকার, এই অহংকারের জন্য ফস্টাসকে কার সাথে তুলনা করা হয়েছে? টু ইকারাস। ইকারাসের সাথে। আর কারা তুলনা করছে এটা কি কেউ বলতে পারো? কারা তাকে মানে ডক্টর ফস্টাসের মধ্যে যে খুবই আত্ম অহংকার আছে এই অহংকারের জন্য কারা তাকে ইকারাসের সাথে তুলনা করেছে? কেউ কি বলতে পারবা এটা? সকল প্রশ্ন এগুলো পড়লে কভার হবে কিনা এ সে মানে যত কিছু আছে এটা শেষে করবা, কারণ আমি এখন পড়াচ্ছি, তোমাদের উত্তর তো দিতে পারবো না, তাই না? আর এগুলো অনেক কমেন্টের জন্য উপরে চলে যাবে, তার পরবর্তীতে এগুলো আননোটিস থেকে যাবে। বুঝতে পারছো? কারা বা কে ডক্টর ফোস্টাসকে ইকারাসের সাথে তুলনা করেছে? এটা কি অথর করেছিল নাকি অন্য কোনো চরিত্র করেছিল? কোরাসরা করেছিল একদম। তোমাদের কারো কাছে যদি টেক্সট বই থাকে বা তোমরা টেক্সট পড়ে থাকো, তো একদম নাটকের শুরুতেই একটা প্রোলগ টাইপের ছিল, মানে ভূমিকা টাইপ কিংবা সূচনা টাইপ একটা তোমার কি লেখা আছে ওইখানে। ওইখানে কে? ওইখানে হলো কোরাসরা ইকারাসের সাথে তুলনা করেছিল। দা কোরাস দিবা, শুধু কোরাস না। তারপর হু আর গুড অ্যাঞ্জেল অ্যান্ড
এভিল অ্যাঞ্জেল অথবা ব্যাড অ্যাঞ্জেল, যেটাই বলো। তো গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল তারা কারা ছিল? এটা কিন্তু বাহ্যিক কোনো মানে ক্যারেক্টার না, এটা হলো ডক্টর ফোস্টাসের মানে আমাদের কি ভালো অ্যাঞ্জেল, মানে আমাদের কি দুইটা অ্যাঞ্জেল আছে, আমরা এটা বিশ্বাস করি, গুড আর ব্যাড। তো সিমিলারলি ডক্টর ফোস্টাসের ক্ষেত্রেও তার ভিতরে যে একটা ভালো অ্যাঞ্জেল এবং একটা খারাপ অ্যাঞ্জেল আছে, এটা মূলত সে যখন সাইনটা মানে চুক্তিটা যখন সাইন করবে, ওই সাইন করার সময় সে হলো তোমার কি অন্তর বা মেন্টাল একটা কনফ্লিক্টে ভুগতেছিল। তো ওই মেন্টাল কনফ্লিক্টের প্রতিফলন হিসাবে মূলত গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেলকে পার্সনিফাইড করা হয়েছে। The good angel and the evil angel are the personifications of Faustus' inner turmoil or conflict. তো গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অঞ্জল হলো ফস্টাসের যে অভ্যন্তরীণ ভিতরে ভিতরে যে সংঘাত, যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের প্রতীক কিংবা প্রতিফলন। ওকে। আর এখানে গুড এঞ্জেল এই প্রশ্নটা আবার অন্য ধাঁচেও করতে পারে, যেমন গুড এঞ্জেল কি রিপ্রেজেন্ট করতেছে? গুড এঞ্জেল হলো ডক্টর ফোস্টাসের মধ্যে যে গুড সাইড গুলো আছে, এই গুড সাইডকে। আর ব্যাড এঞ্জেল কিংবা এভিল এঞ্জেল হলো তার মধ্যে যে ব্যাড সাইড গুলো আছে, এই ব্যাড সাইড গুলোকে রিপ্রেজেন্ট করতেছে। হু ইজ লুসিফার? লুসিফার কে? এখানে তুমি লুসিফারের এই যে ইয়েটা মানে উত্তরটা তুমি দুই ভাবে করতে পারো। একটা হলো পানি খাইছি কিন্তু মানে কাশি হচ্ছে আর কি। আচ্ছা দেখো, লুসিফার তোমরা প্যারাডাইস লস্ট পড়ে নাই? প্যারাডাইস লস্টের মধ্যে শয়তান যে মানে শয়তানের ক্যারেক্টার, এই শয়তানই মূলত লুসিফার। তুমি দিতে পারো যে লুসিফার ইজ দ্য অ্যানাদার নেম অফ শয়তান, মানে শয়তানের আরেকটা নাম, এটাও তুমি দিতে পারো। অথবা তুমি এখানেটাও দিতে পারো, তোমার ইচ্ছে। ওকে, তোমার ইচ্ছে। লুসিফার ইজ দ্য গ্রেট কমান্ডার অফ অল এভিল স্পিরিটস। তো লুসিফার হলো সমস্ত খারাপ যে আত্মা, এই আত্মাদের সেনাপতি, তাদের নেতা। তুমি এভাবেও দিতে পারো, কিংবা দিতে পারো যে লুসিফার হলো শয়তানের আরেকটা নাম। লুসিফার ইজ দ্য অ্যানাদার নেম অফ শয়তান, এভাবে দিতে পারো, একই উত্তর হবে। হু ইজ বেলজিবাব? বেলজিবাবকে, এই চরিত্রটাকেও কিন্তু আমরা প্যারাডাইস লস্টের মধ্যে পেয়েছি। শক্তি সামর্থ্য শয়তানের দিক থেকে শয়তানের পরবর্তীতে যার অবস্থান ছিল, সে হলো বেলজিবাব। এরকম ইনফরমেশন কি আমরা প্যারাডাইস লস্টে পড়ি নাই? বেলজিবাব ইজ ওয়ান অফ লুসিফারস অফিসার্স। তো বেলজিবাব হলো লুসিফার কিংবা শয়তানের একটা অন্যতম কর্মচারী। অথবা তুমি এই প্রশ্নটা অন্যভাবে দিতে পারো, দ্য প্রিন্স অফ হেল, নরকের যুবরাজ। আর রাজাকে? শয়তান কিংবা লুসিফার। হু ইজ হর্স কোর্সার? তো এখানে হর্স কোর্সার এই চরিত্রটা কি? হি ইজ দ্য ম্যান হু বাইজ ফস্টাস হর্স। তো উনি ছিলেন সেই ব্যক্তি যিনি কিনা ফস্টাসের ঘোড়া কেনেন। হোয়াট ওয়াজ কার্থেজ? কার্থেজ কি? এটা একটা জায়গার নাম। কার্থেজ ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি সিচুয়েটেড টু দ্য নর্থ অফ আফ্রিকা। তো আফ্রিকার উত্তরে অবস্থিত একটা প্রাচীন শহর। ওকে। তো তুমি যদি মনে করো না আমার সম্পূর্ণটা হচ্ছে না বা আমার মনে থাকতেছে না, তখন কি দিবা? কার্থেজ ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি। কিন্তু সবচেয়ে সুন্দর হয় যখন তুমি এর লোকেশনটা মেনশন করে দিবা, তখন উত্তরটা খুবই সুন্দর হবে, মানে উত্তরটা একদম সলিড হবে। বুঝতে পারছো যে কি বলছি? কার্থেজ ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি, এতটুকু দিলেও হবে, কিন্তু তুমি যদি এটার লোকেশনটা কোথায় আছে এটাও উল্লেখ করে দাও, তাহলে তোমার উত্তরটা আরো সুন্দর হবে। তুমি দিবা কি? সিচুয়েটেড টু দ্য নর্থ অফ আফ্রিকা, আফ্রিকার উত্তরে অবস্থিত একটা প্রাচীন শহর, এটার নামই মূলত কার্থেজ। হোয়াই ইজ কার্থেজ ফেমাস? তো এই শহরটা কেন বিখ্যাত? কার্থেজ ইজ ফেমাস ফর ট্রেড অ্যান্ড স্ট্রং ফোর্স। আচ্ছা, স্ট্রং ফোর্স এটা বলতে কি বুঝো বলো? স্ট্রং ফোর্স মানে শক্তিশালী
কি শক্তি, এটা না। এখানে স্ট্রং ফোর্স হলো তোমার একটা সিম্বলিক ওয়ার্ড, মানে এখানে সামরিক বাহিনী বুঝাইছে, আর্মিদেরকে বোঝানো হয়েছে, বুঝছো? তো এখানে বলতেছে কার্থেজ হলো বাণিজ্য কিংবা ব্যবসা এবং শক্তিশালী সামরিক শক্তির জন্য বিখ্যাত। প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, এনশিয়ান্ট সিটি অফ আফ্রিকা, হ্যাঁ হবে, কিন্তু সমস্যা নেই, আফ্রিকার এটা অত্যন্ত ক্যাপিটাল করে দিবা তাহলেই হবে। আর একটা জিনিস যে আমি লিখে দিয়েছি যেভাবে, তোমাদের ওইভাবে দিতে হবে না। তোমার যদি প্রশ্নের সাথে অর্থের দিক থেকে মিল থাকে, অর্থগত দিক থেকে তুমি সুন্দর করে বোঝাতে পারো, তাহলে তোমার তো ঠিক আছে। ওকে, জ্ঞান যাচ্ছি, পরবর্তীতে দেখো। পরবর্তী দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য লার্নিং অফ ডক্টর ফস্টাস? তো ডক্টর ফস্টাসের তোমার কি পাণ্ডিত্য কিংবা তার শিক্ষাটা নিয়ে, সে কি কি বিষয়ে দক্ষ, সে কোন কোন বিষয়ের উপরে তার নলেজ আছে, এটা সম্পর্কে তুমি কি জানো? 21 নাম্বার প্রশ্নের মধ্যে এটা বলছে। চলো দেখি কি বলতেছে এখানে। Fosters acquired extensive knowledge in the fields of divinity and theology. এখানে ডিভিনিটি যেটা, তোমার থিওলজি একটা কথাই, মানে ডিভিনিটি বলতে হলো তোমার ধর্মতত্ত্ব, ওকে, আর থিওলজি বলতে হলো ধর্মীয় আলোচনা, মানে একই কথা, মানে সমার্থক শব্দ হিসাবে ইউজ করা যায়। আবার দুইটা এখানে দিলে মানে ডিভিনিটি অ্যান্ড থিওলজি এই দুইটা দিলেও কোনো সমস্যা হবে না। ওকে, দেখো। তো ফার্স্টটা এখানে একটা জিনিস তোমরা বলতে পারো যে উপরের সেন্টেন্স তো করছে প্রেজেন্ট টেন্সে, এখানে উত্তরটা কেন, উত্তরটা কেন মানে ফার্স্ট টেন্সে করা হয়েছে? সে কি এখন করছে, মানে আগে করে ফেলছে, তাই এখানে এটা ফার্স্ট টেন্সে করা হয়েছে। দা কোরাস দিবা, বলছি তো একবার, দা কোরাস দিবা, শুধু কোরাস না, দা কোরাস। Faustus acquired extensive knowledge in the fields of divinity and theology. তো ফস্টাস হলো ধর্মতত্ত্ব এবং ধর্মীয় আলোচনার ক্ষেত্রে ব্যাপক জ্ঞান অর্জন করেছিলেন, and was honored with the doctor's title, এবং এই জন্য তাকে ডক্টরের উপাধিতে সম্মানিত করা হয়েছিল। এখন কেউ যদি চাও এটা স্কিপ করতা, তাহলে ওকে ফাইন করো, সমস্যা নাই, ওকে করো। এই যে কোথায়, এই যে এই লাইনটা তুমি স্কিপ করতে পারো। আমাদের প্রশ্নের মধ্যে যেটা চাইছে এখানে থিওলজি অবধি ক্লিয়ার হয়ে গেছে, মানে আমাদের উত্তর হয়ে গেছে। ওকে, এটা চাইলে কেউ কি করতে পারে, স্কিপ করতে পারো। আবার একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু মানে কেন তাকে ডক্টর টাইটেল, এই টাইটেলে ভূষিত করা হয়েছে, এটাও কিন্তু প্রশ্নটা ওইভাবে করতে পারে। বিকজ অফ হিজ এক্সটেন্সিভ নলেজ ইন দ্য ফিল্ডস অফ ডিভিনিটি অ্যান্ড থিওলজি, তখন প্রশ্নটা ওইভাবে করতে হবে। তারপর, হোয়াট ইজ নেক্রোম্যান্সি অর ব্ল্যাক ম্যাজিক? তো নেক্রোম্যান্সি অথবা ব্ল্যাক ম্যাজিক এটা মানে কি, বা এটা কি, এটা কি? তো এটা হলো কি, চলো দেখি। নেক্রোম্যান্সি ইজ দ্য কলিং আপ দ্য স্পিরিটস অফ দ্য ডেড, মানে মৃত আত্মাদেরকে যে আহ্বান করা হয় কিংবা ডাকা হয়, এই আহ্বান কিংবা ডাকাটাই মূলত কালো মানে জাদু, কালো জাদু অথবা কি জাদুবিদ্যা। নেক্রোম্যান্সি মানে কি জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক কালো বিদ্যা, মানে কালো জাদু যেটাই বলো। তো তোমার নেক্রোম্যান্সিও বলতে পারে, ব্ল্যাক ম্যাজিকও বলতে পারে, যেটাই বলুক না কেন উত্তরটা কি হবে? দ্য কলিং আপ দ্য স্পিরিটস অফ দ্য ডেড, মৃত আত্মাদেরকে আহ্বান করা, মৃত আত্মাদেরকে ডাকা, এটাই মূলত কালো বিদ্যা বা কালো জাদু। কালো বিদ্যা না কালো জাদু, বা সিম্পলি তুমি এতটুকু দিতে পারো, এই যে দ্য কলিং আপ দ্য স্পিরিটস অফ দ্য ডেড, এতটুকু দেওয়া যায়। তারপর, হোয়াই ডাজ ফস্টাস ডিসাইড টু প্র্যাকটিস নেক্রোম্যান্সি?
সে কেন মানে কালো বিদ্যা অথবা কালো জাদু এটা কেন সে প্র্যাকটিস করবে বা এটা কেন সে চর্চা করবে, এটার সিদ্ধান্তটা উনি কেন নিয়েছিলেন, কেন নিছে? Faustus decides to practice necromancy because it offers unlimited profit, power, honor, and authority to him. কারণ এই বিদ্যাটা তাকে অসীম লাভ, ক্ষমতা, সম্মান এবং কর্তৃত্ব দিবে। ওকে, তো তোমার কাছে যদি পুরো সেন্টেন্সটা বড় মনে হয় তুমি সিম্পলি এতটুকু দিতে পারো, বিকজ ইট অফার্স আনলিমিটেড পাওয়ার, প্রফিট, অনার অ্যান্ড অথরিটি টু হিম, এতটুকু দিতে পারো। বা সিম্পলি দিতে পারো বিকজ ইট অফার্স আনলিমিটেড পাওয়ার অ্যান্ড অথরিটি, এভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই, উত্তর হবে। তারপর a sound magician is a mighty god. From where is the line quoted? মানে এই যে একটা লাইন, একজন দক্ষ, একজন ভালো জাদুকর হলো একজন শক্তিশালী দেবতা, এই লাইনটা কোথায় থেকে নেওয়া হয়েছে? The line is quoted from মার্লোস ট্র্যাজিক প্লে ডক্টর ফস্টাস। তো এই লাইনটা হলো মার্লোর যে তোমার একটা ট্রেজিক নাটক আছে, এই নাটক ডক্টর ফোস্টাস থেকে নেওয়া হয়েছে। তুমি সিম্পলি দিতে পারো, এভাবেও দিতে পারো যে, এভাবে দিতে পারো ফ্রম মার্লোস ট্রেজেডি ডক্টর ফস্টাস, এভাবে দিতে পারো। ওকে, দিস লাইন ইজ কোটেড ফ্রম অর টেকেন ফ্রম, এভাবে না দিয়ে মানে প্যাসিভে না গিয়ে তুমি অ্যাক্টিভও দিতে পারো বা সিম্পলি এভাবে দিতে পারো ফ্রম মার্লোস ট্রেজেডি ডক্টর ফস্টাস। গেল এটা। হোয়াট ইজ মেফোস্টোফিলিস আইডিয়া অফ হেল? তো মেফোস্টোফেলিস হেল মানে নরক, তার মতে নরক কি, বা মেফোস্টোফেলিস নরক সম্পর্কে কি মন্তব্য পেশ করেছে, অথবা হোয়াট ইজ হেল অ্যাকর্ডিং টু মেফোস্টোফেলিস, মেফোস্টোফেলিসের মতে নরক কি? দুইভাবে করতে পারে। অ্যাকর্ডিং টু মেফোস্টোফেলিস, তো মেফোস্টোফেলিসের মতে hell does not mean any particular place to which Lucifer and his followers have been confined. তো উনি বলতেছেন নরক বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না যেখানে লুসিফার এবং তার অনুসারীদেরকে কি আটকে রাখা হয়েছে। টু হিম, তার কাছে হেল মিন্স দ্য লস অফ হেভেন। তো তার কাছে নরক হলো স্বর্গ থেকে বঞ্চিত হওয়া, মানে স্বর্গীয় যত সুযোগ সুবিধা আছে ওই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে নরক। কথা ক্লিয়ার? এখন কেউ যদি সম্পূর্ণটা না দিতে পারো সিম্পলি এতটুকু দিলে হয়ে যাবে, এতটুকু দিলে হবে, তবে সবচেয়ে সুন্দর হয় পুরোটা দিলে। তারপর ফর হোয়াট পিরিয়ড অফ টাইম ডাজ ফস্টার সেলস হিজ সোল ইন এক্সচেঞ্জ ফর দ্য সার্ভিস ফ্রম দ্য ডেভিল? তো শয়তানের থেকে মানে সে বিভিন্ন সেবা পাবে, তো এই সেবা যে পাবে এটার পরিবর্তে সে কতটা সময় সে পেয়েছিল, বা তার সোলটাকে কতটা সময় সে কি করেছিল, বিক্রি করেছিল কতটা সময়ের বিনিময়ে? ফর 24 ইয়ার্স, 24 বছরের বিনিময়ে। তো কেউ যদি এটাকে সাজিয়ে লিখতে পারো ওকে ফাইন, ইউ আর ওয়েলকাম, লিখো। আর কেউ যদি না লিখতে পারো ফর 24 ইয়ার্স, সিম্পলি এতটুকু দিলেও হচ্ছে উত্তর। দেন পরেরটা, হোয়াই ডাজ মেফোস্টোফিলিস ডু হোয়েন ফস্টাস ব্লাড কনজিলস? তো যখন ফস্টাসের রক্তটা জমাট বেঁধে গেছে তখন মেফোস্টোফিলিস কি করেছিল? Mephistopheles quickly fetches fire to make the blood flow again. তো মেফোস্টোফেলিস কি করেছে, তাড়াতাড়ি করে আগুনটাকে কি করছে, আগুন আনছে কার কাছে? তো মেফোস্টোফেলিস হলো দ্রুত হলো ডক্টর ফস্টাসের কাছে আগুন নিয়ে আসে যাতে করে তার রক্তের প্রবাহটা আবার নর্মাল হয়ে যায়, so that Faustus can continue on to finish the contract.
মানে সে হলো ফোস্টাসের রক্ত যখন জমাট বেঁধে যাচ্ছিল তখন সে কি করতেছে তার কাছে তাড়াতাড়ি গিয়ে আগুনটা নিয়ে আসছে। তো আগুনটা আনলে কি হবে, মানে আগুনের তাপে গরম হয়ে তার রক্তর প্রবাহটা কি আবার নর্মাল হয়ে যাবে। এবং এই নর্মাল হলেই পরবর্তীতে তার সাথে বা লুসিফারের সাথে ডক্টর ফোস্টাস যে কন্ট্রাক্ট পেপার সাইন করবে, এই কন্ট্রাক্ট পেপারটা সে সাইন করতে পারবে। তো এই জন্যই মূলত সে কি নিয়ে আসছিল, তার কাছে আগুন নিয়ে আসছিল, মানে আগুন নিয়ে আসছিল। গেল এটা। তারপর, হাউ ডাজ মেফোস্টোফেলিস ডেসক্রাইব দ্য লোকেশন অফ হেল? তো মেফোস্টোফেলিস হেলের লোকেশন, এটা কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত এটা কিভাবে বলেছিল, ওকে, কিভাবে সে বর্ণনা করেছিল? উপরে কিন্তু হেল সম্পর্কে তার কনসেপ্ট কিংবা আইডিয়ার কথা বলছে, আর এখানে কিন্তু লোকেশন বলছে। প্রশ্ন কিন্তু দুইটা, প্যাচ লাগাইবা না। উপরে কি বলছে, কয় নাম্বার প্রশ্ন উপরে হলো 25 নাম্বার প্রশ্নে হলো আইডিয়া অফ হেল, মানে নরক সম্পর্কে তার চিন্তা ভাবনা কিংবা মতামত কি, এটা বলছে। আর তোমাদের এই নাম্বার প্রশ্নটার মধ্যে বলছে যে হেলের লোকেশন কোথায়, এর অবস্থানটা কোথায়, এটা কিন্তু বলছে। তার মানে প্রশ্ন দুইটা, মাথায় রাখবা। হাউ ডাজ মেফোস্টোফিলিস ডেসক্রাইব দ্য লোকেশন অফ হেল? তো হেলের অবস্থানটা কোথায়, এটা মেফোস্টোফেলিস কিভাবে বর্ণনা করেছেন? মেফোস্টোফেলিস says that, তো মেফোস্টোফেলিস বলেন যে হেল ইজ লোকেটেড ইন দ্য আন্ডারওয়ার্ল্ড। তো হেলটা কোথায়? আন্ডারওয়ার্ল্ড মানে পাতালপুরীতে অবস্থিত। উইথিন দ্য বাউলস অফ দ্য আর্থ, পৃথিবীর কি একটা মানে কি, মানে মানে আমরা কি যে অনেক সময় কি আমাদের এই যে বাটি বোল এরকম আছে না, গোল যে গর্ত করা থাকে, তো ওইরকম আর কি। তো পৃথিবীর যে তোমার একটা আহ মানে কি বলে এটাকে, একটা গর্ত টাইপের একটা যে জায়গা আছে, ওই জায়গাতেই মূলত হেলের অবস্থান, বা হেল ওইখানেই অবস্থিত। অল সিনফুল স্পিরিটস dwell there and are tortured there, সকল পাপী আত্মাগুলো ওইখানে থাকে এবং তারা কি অত্যাচারিত হচ্ছে, মানে যেহেতু পাপী তো অত্যাচার, মানে অত্যাচারিত বলতে এখানে হয়তো তারা শাস্তি পাচ্ছে। তো সিম্পলি প্রথম লাইনটাই দিবা, দ্বিতীয় লাইনের দরকার নেই, প্রথম লাইন দিলেই হবে। ওকে। তো এখানে যদি আবার এটাকে বলি, দেখো কি বলতেছে, মেফোস্টোফিলিস সেজ দ্যাট, তো মেফোস্টোফিলিস বলেন যে হেল ইজ লোকেটেড অথবা সিচুয়েটেড ইন দ্য আন্ডারওয়ার্ল্ড উইথিন দ্য বাউলস অফ দ্য আর্থ, মানে পৃথিবীর পাতালপুরীর মধ্যে, পৃথিবীর পাতালপুরীর মধ্যেই মূলত হেল অবস্থিত। গেল এটা। Why is Faustus unable to repent and seek God's forgiveness? মানে সে কেন অনুশোচনা করতে পারতেছে না এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারছে না, কেন পারতেছে না? Because he has become a hardened sinner, কারণ সে একটা কঠিন কঠিন একজন পাপী হয়ে গেছে। ওকে। দেন, হোয়াট প্রিভেন্ট ফোস্টাস ফ্রম কিলিং হিমসেলফ? মানে সে নিজেকে মারতে পারতেছে না, ওকে, নিজেকে মানে আত্মহত্যা করতে পারতেছে না। তো কোন বিষয়টা তাকে বিরত রাখতেছে বা বাধা দিচ্ছে? দ্য allurements of sensual pleasures of life prevent him from killing himself, মানে জীবনের যত সুখ আনন্দ, এই আনন্দর যে প্রলোভন, এই প্রলোভন গুলোই তাকে নিজেকে বা আত্মহত্যা করতে তাকে বাধা প্রদান করতেছে, বিরত রাখতেছে। প্রথম 30টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রথম 30টা সকলের কাছে ক্লিয়ার কিনা? আর মেফোস্টোফেলিস ব্রিংস আপ ফায়ার টু মেক ইট ফ্লো, ইটটা কি? ফস্টাস ব্লাড ফ্লো এগেন। ওকে, সো দ্যাট দিতে হবে। প্রথম 30টা সকলের কাছে ক্লিয়ার কিনা? প্রথম 30টার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? বলো। এটা কিন্তু আর নিব না ক্লাস, এটা পরীক্ষার আগে আর এটার ক্লাস হবে না, এখানেই সমাপ্ত হবে। মানে সে আত্মহত্যা করতে চাচ্ছিল, কিন্তু তার মানে মানুষের জীবনের যে তোমার বিভিন্ন সুখ দুঃখ, মানে এখানে দুঃখ না, অবশ্যই সুখের, মানে তোমার সেন্সুয়াল প্লেজার গুলো, ওকে,
সেন্সুয়াল যে প্লেজার, এই প্লেজারের প্রলোভনটা তাকে আত্মহত্যা করতে বাধা প্রদান করতেছে। 30, প্রথম 30 ক্লিয়ার হলো কিনা? ওকে, দেন আমি আগাচ্ছি, দেখো। ইন হাউ মেনি ডেজ ডিড ফস্টাস ভিজিট দ্য ইউনিভার্স, মানে পুরো বিশ্ব জগৎটা সে কত দিনের মধ্যে ভ্রমণ করে আসছে, কত দিনে সে মহাবিশ্ব ভ্রমণ করছে? ফস্টাস visited the universe by the chariot of dragons in 8 days, মানে সে হলো ড্রাগনের একটা রথে করে, ড্রাগনের একটা রথে করে 8 দিনে সে পুরো মানে মহাবিশ্বটাকে ভ্রমণ করেছিল। ওকে, পুরো মহাবিশ্বটাকে ভ্রমণ করেছিল। এখানে তো সিম্পল, তো বিষয়টা দেখো। 29 নম্বরে বলতেছে হোয়াই ইজ ফস্টাস আনেবল টু রিপেন্ট, রিপেন্ট মানে কি? অনুশোচনা কিংবা পাপের উপলব্ধি সে করতে পারতেছে না কেন? এন্ড টু সে গডস ফরগিভনেস, এবং কেন সে সৃষ্টিকর্তার বা আহ ঈশ্বরের ক্ষমার, মানে ঈশ্বরের কাছে সে ক্ষমা প্রার্থনা করতে পারে, মানে এক কথায় ক্ষমা কি চাইতে পারতেছে না, ক্ষমা চাইতে পারতেছে না, প্লাস সে হলো অনুশোচনা বা তার যে প্রায়শ্চিত্ত, এই প্রায়শ্চিত্তটা সে করতে পারতেছে না। কারণটা কি? বিকজ হি হ্যাজ বিকাম আ হার্ডেন্ড সিনার, কারণ সে একটা নিষ্ঠুর কঠিন পাপী হয়ে গেছে, এই কারণে তার হৃদয়টা পাপে পরিপূর্ণ। অথবা তুমি এটাকে এরকম ভাবে দিতে পারো, বিকজ হিজ হার্ট ইজ ফুল অফ সিনস, কারণ তার হৃদয়টা হলো পাপে পরিপূর্ণ, এভাবেও দেওয়া যায়। ওকে, কারণ তার হৃদয় হলো পাপে পরিপূর্ণ, এই জন্যই সে অনুশোচনা করতে পারতেছে না, প্লাস ঈশ্বরের কাছে ক্ষমা মানে ক্ষমা চাইতে পারতেছে না। 27 নম্বরের মধ্যে বলছে যে কি বলছে, কেন, হোয়াট ডাজ মেফোস্টোফেলিস ডু হোয়েন ফস্টাস ব্লাড কনজিলস, যখন ফস্টাসের রক্তটা জমাট বেঁধে গেছিল তখন মেফোস্টোফিলিস কি করছে? মেফোস্টোফিলিস হলো আগুন নিয়ে আসছিল, যাতে করে রক্তের প্রবাহটা আবার সুন্দরভাবে নর্মাল হয়ে যায়। আর রক্তের প্রবাহ যদি নর্মাল না হয়, তাহলে কি? তাহলে হয়েছে, আর ডক্টর ফস্টাস হলো কন্ট্রাক্ট পেপারে সাইন করতে পারবে না, এটা ছিল। ওকে, দেন দেখো। ইন হাউ মেনি ডেজ ডিড ফস্টাস ভিজিট দ্য ইউনিভার্স, কত দিনে? 8 days, হ্যাঁ, উইথিন 8 days, ইন 8 days এভাবে দিলে হবে, 8 দিনের মধ্যে। তারপর হোয়াই ডাজ ফস্টাস সেল হিজ হর্স, কেন ফস্টাস তার ঘোড়াটা বিক্রি করে দেয়? কেন? ফস্টাস সেলস হিজ হর্স বিকজ হি ওয়ান্টস টু ওয়াক অন ফুট থ্রু দ্য লাভলি গ্রিন স্পট, মনে হয় ওয়ার্ডটা দেখি, এখানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, স্পট। তো সে তার ঘোড়া বিক্রি করে দিয়েছিলেন কারণ উনি মানে পায়ে হেঁটে, মানে এই যে সুন্দর সবুজ গাছপালা আছে বা সুন্দর সবুজে একদম বিস্তৃত যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে পায়ে হেঁটে চলার জন্য মূলত উনি ওনার ঘোড়াটাকে বিক্রি করে দেন। তারপর হু ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স, পণ্ডিতদের মতে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী কে ছিল? অ্যাকর্ডিং টু দ্য স্কলার্স, তো স্কলার্সদের মতে হেলেন ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হেলেন ছিল মানে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। অথবা এখানে হয়েছে তোমার প্যারাগন অফ বিউটি, এই কথাটাও থাকতে পারে। কি বলছে? প্যারাগন অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। ওকে, কে? হেলেন। হু ওয়াজ হেলেন, হেলেন কে ছিলেন? হেলেন ওয়াজ দ্য ওয়াইফ অফ মেনেলাউস, সে হলো মেনেলাউসের স্ত্রী ছিলেন। বাট রান অ্যাওয়ে উইথ দ্য ট্রোজান প্রিন্স প্যারিস, কিন্তু ট্রোজানের যুবরাজ প্যারিসের সাথে পালিয়ে যায়।
বাট এখানে আসলে সে পালিয়ে যায় নাকি প্যারিস নিয়ে যায়, এখানে একটা কনফিউশন আছে। ওকে, তো যাই হোক, দুইজনের সম্মতিতে পালাইছিল। তারপর, হোয়াই ডাজ মেফোস্টোফিলিস গিভ ফস্টাস আ ড্যাগার? কেন মেফোস্টোফিলিস ফস্টাসকে একটা ড্র্যাগার মানে একটা ছুরি বা একটা চাকু দিয়েছিল? Mephistopheles gives Faustus a dagger so that he may stab himself to death. ওকে, তো মেফোস্টোফেলিস হলো ডক্টর ফোস্টাসকে একটা ছুরি অথবা একটা চাকু দেন, যাতে করে তিনি নিজেকে ছুরির দ্বারা আঘাত করে মেরে ফেলতে পারেন। তারপর, তেত্রিশ নম্বরের কথা বলতেছো? জাস্ট হেলেন না, এটা তোমার সম্পূর্ণটা দিবা। এখানে তোমার প্রশ্নের মধ্যে তো পুরোটা লেখাই থাকবে, জাস্ট গুছিয়ে লিখবা। তারপর দেখো কোথায় ছিলাম, 35 পড়লাম। তারপর, হোয়াট ডাজ ফোস্টাস থিঙ্ক হোয়েন হি কিসেস হেলেন? মানে যখন ফোস্টাস, এই যে তার শয়তানি যে ক্ষমতা, এই শয়তানি ক্ষমতার মাধ্যমে তো সে হেলেনকে আবির্ভাব করাইছে। তো এর ফলে মানে সে যখন হেলেনকে কিস করতেছে, তখন সে কি চিন্তা ভাবনা করতেছে? When Faustus imprints a kiss on Helen's lips, যখন সে হেলেনের লিপসের মধ্যে কিস করতে যাবে বা করছে, he thinks that, উনি চিন্তা করতেছে বা মনে করছেন যে this kiss will make him immortal, এই কিসটা তাকে একদম অমর বানিয়ে দিবে। তার মানে এখানে কিন্তু তার সেন্সুয়াল বিষয়টা কাজ করছে। ওকে, সেন্সুয়াল বিষয় কাজ করছে। আর whose kiss will make ফোস্টাস ইমমর্টাল অ্যাকর্ডিং টু হিম, এভাবেও প্রশ্নটা করতে পারে হেলেনের। তারপর, হোয়াই ডাজ ফোস্টাস আস্ক হেলেন টু গিভ হিজ সোল ব্যাক টু হিম? কেন ফোস্টাস হেলেনকে বলছে তার আত্মাটা তার কাছে ফিরিয়ে দিতে? কেন বলছে? ফোস্টাস আস্ক হেলেন টু গিভ হিজ সোল ব্যাক টু হিম সো দ্যাট হি ক্যান কিস হার এগেন, যাতে করে সে পুনরায় আবার তাকে কি করতে পারে, কিস করতে পারে। মানে এই যে হেলেন সিন পুরোটাই কিন্তু এখানে ডক্টর ফস্টাসের মধ্যে যে সেন্সুয়াল যে মানে কি প্লেজার, সেন্সুয়াল প্লেজার যে কাজ করতেছে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট ভাবে কি করছে, বোঝাচ্ছে বা দেখাচ্ছে। ওকে, তারপর দেখো, হু ওয়ান্টস টু বি প্যারিস? কে প্যারিস হতে চায়? ফস্টাস ওয়ান্টস টু বি প্যারিস, সে হলো প্যারিস হতে চায়। এখন প্রশ্ন যদি করে যে হু ওয়াজ প্যারিস, প্যারিস কে? এখন তুমি যদি বলো প্যারিস হলো ফ্রান্সের রাজধানী, তাহলে কি হবে? বলো, তাহলে কি হবে কি না? তুমি যদি বলো প্যারিস হলো ফ্রান্সের রাজধানী, এভাবে কি হবে? হি থিংস দ্যাট দিস উইল মেক হিম, হ্যাঁ হবে, সমস্যা নেই, হবে। বলো, প্যারিস, হু ওয়াজ প্যারিস, এই প্রশ্নে যদি বলো এটা হইছে মানে ফ্রান্সের রাজধানী, এভাবে দিলে হবে? হবে না। এখানে প্যারিস বলতে হলো গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার, যিনি কিনা ট্রয়ের যুবরাজ ছিলেন, তাকে বোঝানো হয়েছে। ফস্টাস ওয়ান্টস টু বি প্যারিস দ্য ট্রোজান প্রিন্স। তো তুমি এই যে এখানে ট্রোজান প্রিন্স এটা যে পড়তেছো, তার মানে তার পরিচয়টা তুমি জানতেছো, বা দ্য সান অফ প্রায়াম, এভাবে দিতে পারো। যেহেতু তোমরা এই পায়ামকে, প্যারিসকে, এই বিষয়গুলো জানো না, তাই এতটুকুতে সীমাবদ্ধ থাকো। এই প্যারিসকে আবার আলেকজান্ডার এই নামেও জানা হয়। ওকে, ওকে, তারপর দেখো, হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ ডক্টর ফোস্টাস? ডক্টর ফোস্টাসের পূর্ণ উপাধিটা কি, পূর্ণ নামটা কি? দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফোস্টাস, ডক্টর ফোস্টাসের জীবন এবং মৃত্যুর যে দুঃখ কষ্টের কাহিনী আছে, ইতিহাস আছে, এই ইতিহাস। এখন কিছু কিছু জায়গায় তুমি মানে দুইটাই রাইট, এটাও রাইট, এটাও রাইট। দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর ফোস্টাস, দুইটাই, বোথ আর কারেক্ট। তুমি যে কোনো একটা দিতে পারো, কিন্তু ট্র্যাজিক্যাল বানানটার মধ্যে খেয়াল রাখবা, এখানে হচ্ছে একটা এল হবে। ওকে, আচ্ছা। এখন এই ধাঁচের প্রশ্নগুলো একটু বড় ছিল, বলো 39 অবধি সকলের কাছে ক্লিয়ার হলো কিনা?
হবে। হেলেন ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল ওমেন অফ ট্রয়। ওকে, বা তোমরা এটাও মেনশন করতে পারো ইন গ্রিক মিথোলজি, এটাও মেনশন করতে পারো। ৩৯ অবধি সকলের কাছে ক্লিয়ার হলো কিনা বলো? ৩৯ অবধি। এটার প্রশ্ন আছে কতটা? ৬০টা মনে হয়। হ্যাঁ, ৬০। তো ফুল টাইটেল কিন্তু দুইটাই দেওয়া যাবে। ফুল টাইটেল কিন্তু দুইটাই দেওয়া যাবে। তারপর দেখো, হোয়াট inscription did Dr. Faustus notice on his arm just after signing the contract? তো যখন সে চুক্তিটাকে মানে সাইন করে ফেলছে, এরপরে সাইন করার পর সে কি নোটিশ করছে, তার হাতের মধ্যে কি ভেসে উঠছে, কি ভেসে উঠছে, এটা কি নোটিস করছিল সে? ইমিডিয়েটলি আফটার সাইনিং দ্য বন্ড, তো চুক্তিটা সই করার পর Faustus notices the inscription on his arm. হোমোফিউজ। হোমোফিউজ এই ওয়ার্ডটা, এই শব্দটা, এই টার্মটা তার হাতের মধ্যে, তার আর্মের মধ্যে ভেসে উঠছে। মিনিং ফ্লাই অ্যাওয়ে ম্যান, যেটার অর্থ হয়েছে পালাও মানুষ পালাও। ওকে, মানে মানুষকে বলতেছে পালানোর জন্য। তো এটাও কিন্তু তার যে তোমার ইনার টার্মোইল অথবা ইনার কনফ্লিক্ট, এই ইনার কনফ্লিক্টের আরেকটা স্পষ্ট প্রমাণ কিন্তু। তারপর, টু হুম ইজ ম্যারিজ আ সেরেমোনিয়াল ট্রয়, তো কার কাছে বিবাহটা হলো একটু মানে কিছু, তোমাকে কি বলে এটা, বিবাহটা হয়েছে তোমার আনুষ্ঠানিক একটা রীতিনীতি। এখানে টয়, টয় মানে কি খেলনা, কিন্তু খেলনা না, এখানে হলো আনুষ্ঠানিক রীতিনীতি। ওকে, টু মেফোস্টোফেলিস, মেফোস্টোফেলিসের কাছে ম্যারিজ ইজ আ সেরেমোনিয়াল ট্রয়। মেফিস মানে কি? সেরেমোনিয়াল ট্রয়, আনুষ্ঠানিক কি? তারপর দেখো, ইন হুইচ ফিল্ড অব লার্নিংস ডিড ডক্টর ফোস্টাস অবটেইন দ্য ডক্টরেট ডিগ্রি? কোন ক্ষেত্রে, কোন শিক্ষা ক্ষেত্রে ডক্টর ফোস্টাস ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন? ইন থিওলজি, মানে ধর্মতত্ত্বে। সিম্পলি ইন থিওলজি দিলেও তোমার উত্তর হবে। ওকে, Dr. Faustus had obtained the degree of doctorate in theology. তো উনি হলো ধর্মতত্ত্বের মধ্যে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ওকে, তোমাদের যদি নিজেদের ভাবে লেখার ইয়ে থাকে তাহলে নিজেরাই লেখা পড়তা। ওকে, নিজেরাই লেখা পড়তা, মানে নিজেরাই লাইনগুলোকে ছোট ছোট করে পড়তা। দেখো, এখানে কি বলছে, ইনস্ক্রিপশন মানে কি? ইনস্ক্রিপশন মানে হলো এখানে কি লেখা। ওকে, লেখা। তো হোয়াট ইনস্ক্রিপশন ডিড ডক্টর ফস্টাস নোটিস অন হিজ আর্ম? আর্ম মানে হয়েছে তার বাহু কিংবা তার হাত। জাস্ট আফটার সাইনিং দ্য কন্ট্রাক্ট, তো যখনই সে তার চুক্তির মধ্যে সাইন করছে, সাইন করার পরই সে তার হাতের মধ্যে কি লেখা দেখতে পেয়েছিল? প্রশ্নটা হলো এটা। তো তুমি সিম্পলি যদি দাও যে কি হোমোফিউস, মানে কি হোমোফিউস? মিনিং ফ্লাই অ্যাওয়ে ম্যান। হোমোফিউস এর অর্থ হইছে মানুষ পালিয়ে যাও, মানে মানুষকে বলতেছে পালিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছি? একটা হোমোফিউস এটা ডিরেক্ট ইংরেজি শব্দ না, এটা ল্যাটিন একটা ফ্রেজ। তো এটার ইংরেজি মিনিং হলো ফ্লাই অ্যাওয়ে ম্যান, মানে মানুষকে বলতেছে পালিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে একটা পাপ সংগঠিত হচ্ছে, একটা অধর্মিক একটা জিনিস এখানে ঘটতেছে, কারণ সে তার যে সোল, এই সোলকে বিক্রি করে দিছে। ওকে, তারপর দেখো, কোথায় ছিলাম? এতটুকু ৪২ পড়ছি। হুইচ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ডিড ক্রিস্টোফার মার্লো বিলং টু?
ক্রিস্টোফার মার্লো ইংরেজি সাহিত্যের কোন যুগের এলিজাবেথিয়ান পিরিয়ড? হু হ্যাড ওয়াক্সেন উইংস? কার মোমের পাখনা ছিল? কার ছিল? ইকারাসের। ইকারাস হ্যাড ওয়াক্সেন উইংস। ইকারাসের হলো মোমের পাখনা ছিল বা মোমের ডানা ছিল। তারপর হোয়াট ইজ দ্য মোরাল অফ ডক্টর ফোস্টাস? বা এখানে মোরাল লেসনটা দাও, লেসন হলে সুন্দর হয়। তো ডক্টর ফোস্টাস নাটকের নৈতিক শিক্ষা এটা কি? এটা হইছে ম্যান শুড নট হাঙ্কার আফটার লিমিটলেস পাওয়ার অ্যান্ড প্যালস। মানে মানুষকে হলো সীমাহীন কিংবা অসীম ক্ষমতা এবং ধন সম্পদের পিছনে ছুটা উচিত না। সিম্পলি এতটুকু দিলেও হবে। কি বলছি? ম্যান শুড নট হাঙ্কার আফটার লিমিটলেস পাওয়ার অ্যান্ড প্যালস। মানুষকে সীমাহীন ক্ষমতা এবং ধন সম্পদের পিছনে ছুটে চলা উচিত না। ডিগ্রেডিং হিউম্যান সোল টু আ বাইল ড্রিফট। মানে নিজের মানুষের আত্মাকে নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গিয়ে অর্থ সম্পদ, তারপর ক্ষমতা এগুলোর পিছনে কখনো ছুটা উচিত না। এটা হলো আমাদের ডক্টর ফোস্টাস এই নাটকের মোরাল লেসন। আর এই মোরাল লেসনটা কে প্রোভাইড করেছিল বা কে বলছে? দ্য কোরাসে, এপিলগের মধ্যে বলছে। তারপর হু ওয়ার দ্য ফ্রেন্ডস অফ ডক্টর ফোস্টাস? ডক্টর ফোস্টাসের বন্ধু কারা ছিলেন? বালডেস এবং কর্নেলিয়াস। অথবা এই প্রশ্নটাকে ঘোরাতে পারে যে হু ওয়ার বালডেস অ্যান্ড কর্নেলিয়াস, এভাবে করতে পারে। তাহলে কি দিবা? তখন দিবা ডক্টর ফোস্টাস ফ্রেন্ড। তারপর নেম দ্য সেভেন ডেডলি সিনস ইন ডক্টর ফোস্টাস। ডক্টর ফোস্টাস নাটকের মধ্যে যে সেভেন ডেডলি সিন দেখানো হয়েছে এগুলোর নাম কি? এখানে তোমার নামগুলো উলট পালট হলেও কি সমস্যা নাই, কিন্তু যেগুলো আছে এখানে এগুলোই দিবা। দ্য সেভেন ডেডলি সিনস আর প্রাইড, covetousness, wrath, envy, gluttony, sloth and lethargy। তো প্রথমটা হচ্ছে কি প্রাইড মানে কি অহংকার, covetousness মানে হলো লোভ, ওকে। তারপর রথ মানে হলো রাগ কিংবা ক্রোধ, envy মানে ঈর্ষা, গ্লটনি মানে হচ্ছে তোমার বেশি বেশি খা, ওকে, লাইক গোপাল বার টাইপের। তারপর স্লোথ অলস, লেছারি মানে হচ্ছে লম্পট, মানে কার মতো? টম জোনের মতো, ওকে। টম জোন্স পড়ো না? ওর মতো, বা তোমার বাইরনিক হিরোর মতো। বোঝাতে পারছি? তারপর দেখো, এটা তো বলছি মানে প্লেম পর্যন্ত দিলেও হবে। এই যে আমি তো এখানে হাইলাইট করে রাখছিলাম, এতটুকু দিলেও হবে। তারপর দেখো, হু ইজ ইকারাস? ইকারাস কে? ইন গ্রিক মিথোলজিতে ইকারাস ইজ দ্য সান অফ দ্য মাস্টার ক্রাফটম্যান ডেডালাস, দ্য ক্রিয়েটর অফ দ্য ল্যাবিরিন্থ। মানে ল্যাবিরিন্থ বলতে হলো তোমার বিভিন্ন ধাঁধা কিংবা গোলক ধাঁধা যে সৃষ্টি করে। তো এই যে গ্রিক মিথোলজির মধ্যে বা গ্রিক পৌরাণিক কাহিনীর মধ্যে যে জেডালাস, যিনি কিনা গোলক ধাঁধার স্রষ্টা ছিলেন, ওই গোলক ধাঁধার স্রষ্টার পুত্র হলো ইকারাস। এখন মনে করো দ্য ক্রিয়েটর অফ দ্য ল্যাবিরিন্থ, এটা তোমার কাছে টাফ লাগতেছে, ওকে ফাইন, এটা স্কিপ করো, আদারওয়াইজ এতটুকু দিলে হচ্ছে। বা সিম্পলি এভাবে দিতে পারো ইন গ্রিক মিথোলজি, এই কথাটা মেনশন করবা, তাহলে উত্তরটা সুন্দর হবে। ইন গ্রিক মিথোলজি ইকারাস ইজ দ্য সান অফ ডেডালাস, এতটুকু দিলে হবে। তুমি সেক্ষেত্রে দ্য মাস্টার ক্রাফটসম্যান এটাও তুমি কি করতে পারো? স্কিপ করতে পারো। বোঝাতে পারছি? তাহলে উত্তরটা কি হয়? আরো ছোট হয়। যারা পারবা না তোমরা এভাবে দিবা। তারপর হোয়াট ডু ফস্টাস অ্যান্ড লুসিফার হ্যাভ ইন কমন? মানে ডক্টর ফস্টার চরিত্র এবং লুসিফারের মধ্যে কমন কি? মানে এই দুইটার মধ্যে কমন কি আছে? মিল আছে কোথায় দিয়ে? সাদৃশ্য আছে কোথায় দিয়ে? দুইটার মধ্যে কি আছে? লোভ আছে, আত্ম অহংকার আছে। Both Faustus and Lucifer have excessive pride and insolence। তো ডক্টর ফস্টাস এবং লুসিফার মানে শয়তানের মধ্যে কি আছে?
শয়তান এবং ডক্টর ফস্টাস এই দুইটার মধ্যে হয়েছে অতিরিক্ত অহংকার এবং দাম্ভিকতা আছে, কিংবা কি বিনয়ের অভাব আছে। দুইটাই অসভ্য, এক কথায়। ওকে, দুইটাই অসভ্য, প্লাস দুইটার মধ্যে অতিরিক্ত অহংকার। তো এই দুইটাই এই শয়তান এবং ফস্টাসের মধ্যে কমন জিনিস। ওকে, কবিচুয়াসনেস আমি বলছি এগুলো যেহেতু তোমাদের টেক্সটের মধ্যেই একদম মেনশন করা, উল্লেখ করা, তাহলে এগুলো দিলেই বেটার। ওকে, তো কবিচুয়াসনেস, হ্যাঁ এটার সিনোনিম গ্রিট, এটা আমরা জানি। লেসারি, এটা হলো লাস্ট, এটা আমরা জানি। কিন্তু এগুলো যেহেতু ডিরেক্ট টেক্সটের মধ্যে উল্লেখ করা, তাই এগুলো দিলে সুন্দর হয় উত্তরটা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, হোয়াট ইজ রেনেসান্স? রেনেসান্স কি? রেনেসান্স মিন্স রিবার্থ অফ থিঙ্কিং। তো রেনেসান্স মানে হলো চিন্তার পুনর্জাগরণ। 50টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। 50টা সকলের কাছে ক্লিয়ার কিনা? 50 অবধি সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। এটা এতটুকু দিতে পারো, আর পুরোটা দিলে হলো খুবই সুন্দর হবে। এতটুকু দিবা যারা একান্ত পারবা না। নাই মামার চেয়ে কানা মামাই ভালো। 50টা ক্লিয়ার হলো কিনা জানো। 50টা ক্লিয়ার হলো কিনা? এখানে আমি যেভাবে বলতেছি এভাবে দিতে হবে, বিষয়টা এরকম না। প্রশ্ন তোমাকে যেটা চাইছে, তুমি যদি ওইটার মানে গ্রামাটিক্যাল বিষয়গুলো ঠিকঠাক রেখে অর্থগত দিক থেকে ঠিকঠাক ভাবে দিতে পারো, তোমার উত্তরও হবে। ওকে, কারণ এখানে অনেকগুলো মানুষ আছে, আমাদের চিন্তা ভাবনা অনেক রকম, আমরা একটা জিনিসকে অনেক ভাবে কি করতে পারি, উত্তর করতে পারবো। আচ্ছা, তারপর হু আর দ্য ইউনিভার্সিটি উইটস? ইউনিভার্সিটি উইটস কি? 30 নাম্বারের মধ্যে কি ছিল? 30 নাম্বারের মধ্যে কি বলছে? সিম্পল বিষয় বাবা, এগুলো আমাদের যদি অনেকগুলো পড়তে হয়, বারবার একটা জিনিস রিপিট করলে মানে আমাদের টাইম কিল হবে এখানে। এখানে বলছে হোয়াট প্রিভেন্ট ফোস্টাস ফ্রম কিলিং হিমসেলফ। মানে কোন বিষয়টা ফস্টাসকে নিজেকে মারতে মানে আত্মহত্যা করতে বিরত করতেছিল, বাধা দিচ্ছিল? দ্য অ্যালোরমেন্টস অফ সেন্সুয়াল প্লেজার। সেন্সুয়াল মানে কি? তোমার পার্থিব যে সুখ আনন্দ, এই আনন্দের যে প্রলোভন, এই প্রলোভনটা তাকে হয়েছে কি করতেছিল? সুসাইড করতে তাকে বাধা প্রদান করতেছিল। অ্যালোরমেন্টস বলতে হলো প্রলোভনকে বোঝানো হচ্ছে, আর সেন্সুয়াল প্লেজার্স বলতে হলো মানে কি, তোমার সেন্সুয়াল প্লেজারটা হয়েছে তোমার ইন্দ্রিয়গত যে সুখ। তো ইন্দ্রিয়গত সুখ কি, এটা মনে করো থার্ড ইয়ারে পরে জানি না। তো মানে ইন্দ্রিয়গত মানে হয়েছে যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে রিসিভ করি, এটাই মূলত সেন্সুয়াল প্লেজার। লাইক এখানে এই যে সে যে হেলেনকে কিস করতেছে, এটাও কিন্তু এক ধরনের সেন্সুয়াল প্লেজার। সে যে খাবে, তার মনটাকে তৃপ্ত করবে, এটাও কিন্তু একটা সেন্সুয়াল প্লেজার। বোঝাতে পারছি? কোথায় ছিলাম? 51 নাম্বারে। হোয়াট আর দ্য সরি হু আর দ্য ইউনিভার্সিটি উইটস? ইউনিভার্সিটি উইটস কারা? থমাস কিড, জন লিলি, জর্জ পিল, জর্জ গ্রিন, থমাস লজ, থমাস নেস and ক্রিস্টোফার মার্লো আর রিগার্ডেড অ্যাজ দ্য ইউনিভার্সিটি উইটস। তো এই 7 ব্যক্তিকে মূলত ইউনিভার্সিটি উইটস বলে মানা হয়, কিংবা তারা ইউনিভার্সিটি উইটস নামে পরিচিত। এখন কেউ যদি অতি মাস্টারি করে মনে করো তাদের নামও চেঞ্জ করে ফেলবা, হবে না কিন্তু। এখানে তাদের নাম যেভাবে আছে ওইভাবে দিতে হবে। আর সবচেয়ে সুন্দর হবে এই প্রশ্নের উত্তরটা যদি তুমি তাদেরকে কেন ইউনিভার্সিটি উইটস বলা হয় এই কথাটা লাগাই দিলে। বুঝাতে পারছি? ওই কথাটা যদি তুমি এখানে মানে অ্যাড করে দাও, তাহলে খুবই সুন্দর হয় উত্তরটা। হ্যাঁ, তখন উত্তরটা একটু বড় হয়ে যাবে, কিন্তু উত্তরটা সুন্দর হবে। বা তোমাকে এটাও বলতে পারে যে হোয়াই ইজ ক্রিস্টোফার মার্লো কল্ড আ ইউনিভার্সিটি উইটস, এভাবে প্রশ্ন করতে পারে। তারপর হোয়াট ইজ সলিলুইকি? তো সলিলুইকিটা কি?
সলিলুইকি ইজ আ ড্রামাটিক ডিভাইস। এটা হলো একটা নাটকীয় কৌশল। ড্রামাটিক কিন্তু বলছে, তার মানে বোঝা আমরা এটা এই শব্দটার মাধ্যমে বুঝতে পারছি সলিলুইকি এটা মূলত কোথায়, সলিলুইকি কোথায় ব্যবহার করা হয় নাটকের মধ্যে। এটা কিন্তু কবিতার মধ্যে ব্যবহার করা যাবে না, মানে ব্যবহার করা হয় না। সলিলুইকি ইজ আ ড্রামাটিক ডিভাইস। তো সলিলুইকি হলো একটা নাটকীয় কৌশল কিংবা টেকনিক ইন হুইচ আ স্পিকার ইন হুইচ আ ক্যারেক্টার স্পিক্স টু হিমসেলফ, যেখানে একটা চরিত্র নিজের সাথে কথা বলে। when he is alone on the stage, যখন সে মঞ্চের মধ্যে একাকী থাকে তখন সে নিজের সাথে যে নিজে কথা বলে এটাকেই মূলত সলিলুইকি বলা হয়। আর সলিলুইকি এবং অ্যাসাইটের মধ্যে একটা পার্থক্য আছে। সলিলুইকিটা হলো সে মানে সরাসরি সরাসরি মানে অডিয়েন্স শুনতেছে, সে মঞ্চের মধ্যে একা আছে তো বলতেছে। আর অ্যাসাইডটা কি, মঞ্চের মধ্যে অন্য চরিত্র থাকবে, সে মুখটা একটু কি আর করে, তার মুখটাকে একটু আর করে কিংবা একটু লুকিয়ে সে যখন কথা বলবে তখন ওইটাকে অ্যাসাইড বলা হয়। বোঝাতে পারছি সলিলুইকি এবং অ্যাসাইড। তারপর হোয়াট ডাজ ফ্রেজ অ্যাকিলিস হিল মিন। ওকে, এই যে দেখো অ্যাকিলিস, তো এখানে যেহেতু অ্যাকিলিসের হিলের কথা মানে পায়ের গোড়ালির কথা মেনশন করা আছে, তার মানে এখানে কি প্রশ্ন করতে পারে না হু ওয়াজ অ্যাকিলিস বা হু ইজ অ্যাকিলিস। অ্যাকিলিস হলো গ্রিক হিরো। এটা সিম্পলি এতটুকু দিল তোমার হবে যে অ্যাকিলিস ইন গ্রিক মিথোলজি অ্যাকিলিস ওয়াজ দ্য গ্রিক হিরো। সে ছিল কি একজন গ্রিক বীর। তোমরা সামনের ইয়ারে পড়বা দ্য এলিয়ট, এই এলিয়টের সেন্ট্রাল যে ক্যারেক্টার, এই সেন্ট্রাল ক্যারেক্টারই কিন্তু অ্যাকিলিস। তো অ্যাকিলিসের হিল মানে কি, মানে কেন এটার নামকরণ এরকম করা হয়েছে? আচ্ছা, এখানে তাহলে আমাদেরকে একটু গ্রিক মিথোলজির কাহিনী বলতে হবে। তো গ্রিক মিথোলজিতে অ্যাকিলিস যে নামটা খুবই পরিচিত একটা নাম। তো তার মা ছিল দেবী, ওকে, আর তার বাবা ছিল মানুষ। তো যখন অ্যাকিলিসের মা যেহেতু দেবী, তো তার মা চেয়েছিল তার ছেলেকে কি করার জন্য, ইমমর্টাল করার জন্য। কিন্তু যে নদীতে তার ছেলেকে মানে চুবা দিছে, ওকে চুবা দিছে, তো চুবা দেওয়ার পর এই যে অ্যাকিলিস বাচ্চা ছিল তার পায়ের গোড়ালিতে তার মায়ের হাতটা ধরা ছিল। ওকে, তো চোবা যে দিছে তার সমস্ত শরীরই পানিতে মানে ভিজে গেছে, কিন্তু ওই যে পায়ের গোড়ালিটা থেকে গেছে। তো ওই পায়ের গোড়ালিটা তার শরীরের সবচেয়ে দুর্বল অংশ। এখানে যদি কেউ আঘাত করে তাহলে তার মৃত্যু কি একদম নিশ্চিত। আর সে তার মৃত্যুটা কিন্তু এভাবে হয়েছে, এই যে প্যারিস পড়ছে না উপরে, এই প্যারিসই মূলত অ্যাকিলিসের পায়ের গোড়ালিতে তোমার অ্যারো মারছিল, মানে তীর মারছিল, তো যার ফলে অ্যাকিলিসের মৃত্যু হয়। তো এই যে অ্যাকিলিসের দুর্বল পয়েন্ট, দুর্বল অংশ বোঝাতেই এই প্রেসটা এখানে ব্যবহার করা হচ্ছে অ্যাকিলিস হিল। বোঝাতে পারছি? তো চলো দেখি। অ্যাকিলিস হিল মিনস আ পারসনস উইক পয়েন্ট অর vulnerability। তো অ্যাকিলিসের হিল বলতে বোঝানো হয় একজন মানুষের দুর্বল জায়গা কিংবা তার দুর্বলতা। তারপর বাট নাও আই ডাই এটারনালি, হু ইজ দ্য স্পিকার। এখন আমি মানে কি চিরদিনের মতো মরে যাব, এই বক্তাটাকে, এটা কে বলছে? ডক্টর ফস্টাস বলছে। তারপর হোয়াট হিন্ডার্স দ্য সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট বিটুইন ডক্টর ফস্টাস অ্যান্ড লুসিফার। এখানে কন্ট্রাক্টের জায়গায় প্যাক্ট এই কথাটাও থাকতে পারে। ওকে, তো মনে করো কন্ট্রাক্ট পড়ে গেছো কিন্তু পরীক্ষার মধ্যে গিয়ে পাইছো প্যাচ, তখন তো মাথা আওলায় যাবে। এই প্যাচ তো পড়ি না, এই প্রশ্ন আনকমন আসছে, তাই তো। তো কিছু কিছু শব্দের তোমার সিনোনিম জানতে হবে, সিনোনিম না জানলে তুমি পারবা না। ওকে, তো এখানে এটা কন্ট্রাক্ট দিতে পারে, তারপর হলো এগ্রিমেন্ট দিতে পারে, প্যাক্ট দিতে পারে। ওকে, অনেক এরকম অনেক কিছুই। আর চিঠি দিতে পারে, ওকে, যে এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। ওকে, তো দেখো কি বলতেছে। হোয়াট হিন্ডার্স, হিন্ডার্স মানে কি, হিন্ডার্স অর্থ কি বলো, কমেন্টে লেখো। আর এর মধ্যে হা হা দিছে কে, রিয়েক্টের মধ্যে হা হা দিছে কে? এটা তিনটায় হা হা দিছে। আচ্ছা, পরে ধরতেছি তোমাদেরকে। হোয়াট হিন্ডার্স দ্য সাইনিং অফ দ্য কন্ট্রাক্ট অর প্যাক্ট
or treaty between ডক্টর ফস্টাস and লুসিফার। তো ডক্টর ফস্টাস এবং লুসিফারের মধ্যে যে একটা চুক্তি হচ্ছিল, এই চুক্তির মধ্যে কোন বিষয়টা বাধা দিচ্ছিল? বাধা দিচ্ছিল, এসে সাইন করতে যাচ্ছে, বাধা কে দিয়েছিল? ডক্টর ফোস্টাসের রক্ত। এই যে রক্ত জমাট বেঁধে যাচ্ছিল, ফোস্টাস ওন ব্লাড, ফোস্টাসের নিজের রক্ত। অথবা এটাকে তুমি অন্যভাবেও দিতে পারো, যে দ্য কনজিউরিং ব্লাড অফ ফোস্টাস, ফোস্টাসের যে জমাট বাঁধা রক্ত, এই জমাট বাঁধা রক্ত হয়েছে তাকে সাইন করতে বাধা দিচ্ছে। কথা ওইভাবে দিতে পারো, জাস্ট সিম্পলি এতটুকু দিলে হবে। অথবা এটাকে একটু অন্যভাবে দেওয়া যায়, যে দেখাও, দেখাই দেব। ওকে, দ্য কনজিলেশন অফ ফস্টাস ব্লাড, ফস্টাসের ব্লাড যে বাধাপ্রাপ্ত হয়েছে, মানে কি বসে যাচ্ছিল। ওকে, বাধাপ্রাপ্ত, সরি, বাধা না তো, এটা বসে যাওয়া। কনজিলেশন মানে হলো বসে যাওয়া। ওকে, জমাট বাঁধা। তো ফস্টাসের রক্ত যে জমাট বেঁধে যাচ্ছিল, এই জমাট বাঁধাটাই মূলত এখানে সাইন করতে তাকে বাধা প্রদান করতেছে। তো তোমার কাছে তুমি দুই ভাবে দিতে পারো, যেমন ফস্টাস ওন ব্লাড, ফস্টাসের নিজের রক্ত, কিংবা তুমি দিতে পারো দ্য কনজিলেশন অফ ফস্টাস ব্লাড, ফস্টাসের রক্তের জমাট বাঁধাটা। দুই ভাবে দিতে পারো, তোমার ইচ্ছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি ওইটাই দিও। তারপর দেখো, হু ইজ মেফোস্টোফিলিস? মেফোস্টোফিলিস কে? মেফোস্টোফিলিস ইজ দ্য সার্ভেন্ট অর ডেপুটি অফ লুসিফার। সে হলো লুসিফারের চাকর, কিংবা তার দাস, কিংবা তার কি প্রতিনিধি। ওকে, অথবা সহকারী, একই দিতে পারো, তোমার ইচ্ছে। তুমি সার্ভেন্ট অফ লুসিফার দিতে পারো, দ্য ডেপুটি অফ লুসিফার দিতে পারো, এজেন্ট অফ লুসিফার দিতে পারো। ওকে, তারপর দেখো, হোয়াট ইজ দ্য স্পিরিট অফ রেনেসান্স? মানে রেনেসান্সের, এখানে স্পিরিট বলতে আত্মা না, কিন্তু স্পিরিট বলতে হলো তোমার বৈশিষ্ট্য। বুঝতে পারছি, স্পিরিট মানে কি এখানে বৈশিষ্ট্য। তো রেনেসান্সের বৈশিষ্ট্য কি? দ্য স্পিরিট অফ রেনেসান্স ইজ আ গ্রেট ইয়ার্নিং ফর আনলিমিটেড নলেজ, পাওয়ার অ্যান্ড গ্লোরি। তো রেনেসান্সের বৈশিষ্ট্য হলো, বা রেনেসান্স স্প্রিয়া হলো সীমাহীন জ্ঞান, ক্ষমতা এবং গৌরবের জন্য যে মানুষের আকাঙ্ক্ষা থাকে, এই আকাঙ্ক্ষা বা ইচ্ছা, বাসনা। হোয়াই ডাজ ফস্টাস ওয়ান্ট টু সি বালদেস অ্যান্ড কর্নেলিয়াস? সে কেন বালদেস এবং কর্নেলিয়াসকে দেখতে চেয়েছিল? বিকজ হি থিংস দ্যাট, কারণ উনি মনে করতেন যে, বা উনি মনে করেন যে, দে উইল হেল্প হিম টু প্র্যাকটিস নেক্রোম্যান্সি। কারণ সে মনে করতেছে এই কালো জাদু চর্চা ক্ষেত্রে, বা কালো জাদু মানে শিখতে তারাই তাকে সাহায্য করবে। তারপর, হোয়াট ফল্ট ডাজ ফস্টাস ফাইন্ড ইন মেডিকেল সায়েন্স? মানে তোমার এর মধ্যে চিকিৎসা বিজ্ঞানে সে কোন ত্রুটিটা খুঁজে পেয়েছে? The fault Faustus finds in medical science is that it cannot grant immortality or raise the dead. তো এই মেডিকেল সায়েন্স মানে কি? চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞান হলো অমরত্বতা দান করতে পারে না, কিংবা মানুষের মৃত আত্মাকে উঠাতে পারে না। অথবা এটাকে তুমি এমন ভাবে দিতে পারো, ইট ক্যান নট প্রিভেন্ট ডেথ অর গ্রান্ট ইমমর্টালিটি। এটা হলো মৃত্যুকে আটকে রাখতে পারে না, এবং মানুষকে কি করতে পারে না? অমরত্বতা দান করতে পারে না। তারপর, হোয়াট ইজ কোরাস? কোরাস কি? কোরাস ইজ আ গ্রুপ অফ পারফর্মার্স হু কমেন্ট অন দ্য অ্যাকশন অফ আ প্লে। তো কোরাস হলো একদল অভিনয়কারী যারা কিনা নাটকের ঘটনার উপরে মন্তব্য প্রদান করে। ওকে, সকলের কাছে 60টা প্রশ্ন ক্লিয়ার হলো কিনা বলো।
ও আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি বলছিলাম তোমাদের একটা দেখছি যে সে কিভাবে মেফোস্টোফেলিসকে কল করতো, মানে আহ্বান করতো কিভাবে, এরকম একটা প্রশ্ন মনে হয় তোমাদের আছে। এক মিনিট। দেখো এরকম একটা প্রশ্ন আছে, হাউ ডিড ফস্টাস ব্রিং, বিফোর হিম, ওকে, কিভাবে তার সামনে তাকে আনতো, কিভাবে আনতো, এই যে শয়তানি তন্ত্র মন্ত্র, এই তন্ত্র মন্ত্র রিসাইট করে, বাই রিসাইটিং স্পেস। এই প্রশ্নটা মানে জাস্ট ধারণা রাখবা, লাস্টের প্রশ্নটা। তো সে হাউ ডিড ফস্টাস ব্রিং মেফোস্টোফিলিস বিফোর হিম, কিভাবে মেফোস্টোফিলিসকে তার সামনে আনতো, ওকে, কিভাবে আনতো, বাই রিসাইটিং স্পেলস, মানে তন্ত্র মন্ত্রগুলোকে পড়ে। আচ্ছা, এখন একটা জিনিস এরকম হয়তোবা তোমরা পার্ট সি তে পড়ছো যে আহ ডক্টর ফস্টাসের কাছে হলো তোমার যে ব্ল্যাক ম্যাজিকের যে বইগুলো, এই বইগুলো কিন্তু তার কাছে স্বর্গীয় মনে হতো, হেভেনলি মনে হতো। এরকম তথ্য কি তোমরা পার্ট বি তে বা পার্ট সি তে পাও নাই? বলো, পার্ট বি কিংবা পার্ট সি তে পাইছো কিনা, যে কোন ধরনের বই তার কাছে হেভেনলি মনে হতো? তো কি হবে? দ্য বুকস অফ ব্ল্যাক ম্যাজিক অথবা দ্য বুকস অফ ম্যাজিক বা নেক্রোম্যান্টিক বুকস, এইরকম বই হলো তার কাছে খুবই হ্যাবিটলি মনে হতো। ওকে, বোঝাতে পারছি? আরেকটা বিষয় খেয়াল করবা, এই ডক্টর ফস্টাস নাটকের মধ্যে প্রথম পার্টটা মানে যেখানে কোরাসরা, কোরাসরা কিন্তু নাটকের প্রথমেই যে আছে ডক্টর ফস্টাসের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করছে, আর তারাই কিন্তু তাকে ইকারাসের সাথে তুলনা করছে। তো এটাকে প্রোলগ বলা হয়। আবার নাটকের শেষার্ধে মানে শেষের অংশে যখন তারা নাটকের মোরাল লেসনটা প্রোভাইড করছে, এটাকে এপিলগ বলা হয়, মাথায় রাখতে হবে। ওকে, তো এপিলগ হলো যখন কোনো নাটকের শেষে একটা কনক্লুডিং সেকশন যুক্ত করা হয়, তখন এটাকে এপিলগ বলা হয়। আচ্ছা, তারপর আর ডক্টর ফস্টাস নাটকটা মূলত শুরু করা হয়েছে, ডক্টর ফস্টাস নাটকটা মূলত শুরু হয়েছে কোরাসরার মানে কোরাসদের আগমন, কোরাসরার মঞ্চের মধ্যে আগমন হচ্ছে এবং ডক্টর ফস্টাস সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করছে এরকম ভাবে, এটা মাথায় রাখবা। দেন হলো, আচ্ছা এটা পরে ফেলছি। ওকে, সকলের কাছে ক্লিয়ার হলো ডক্টর ফস্টাসের ব্রিফ? কারো কোনো প্রশ্ন আছে কিনা জানাও। আর বিভিন্ন যে চরিত্র, এই চরিত্রগুলো তো অবশ্যই সামারি পড়লে পারবা, এগুলো তো আলাদাভাবে বলতে হবে না, বোথ আর রাইট, মেফোস্টোফেলিস বানান দুইটাই সঠিক। সকলের কাছে ক্লিয়ার কিনা ডক্টর ফস্টাসের ব্রিফ? সকল বলো, কমেন্ট করো, তাহলে আমরা পরবর্তীতে আগাচ্ছি।